সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম এবং সকল অমুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান, উপসহকারী কৃষি অফিসার, শেরপুর সদর, শেরপুর। দর্শক বন্ধুরা, আমরা প্রতিটি কৃষকই আমাদের ধানের ফলন বেশি নিতে আগ্রহী। তাই ধানে বেশি ফলন পেতে চাইলে অন্যান্য ব্যবস্থাপনার সাথে সাথে আমাদেরকে ধানের কুশি বা পাশকাঠির সংখ্যাও বাড়াতে হবে। কিন্তু কথা হচ্ছে, বাজারে এমন কোনো একটি কমপ্লিট প্রোডাক্ট নেই যে কোনো একটি প্রোডাক্ট আপনার জমিতে প্রয়োগ করলে ধানের কুশি বা পাশকাঠির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। এর জন্য ধানের ফলন বেশি পেতে গেলে, অর্থাৎ দ্রুত কুশি বৃদ্ধির মাধ্যমে ধানের ফলন বেশি পেতে চাইলে কতগুলো প্রযুক্তি আছে যেগুলো আমরা যদি ভালোভাবে প্রয়োগ করতে পারি, তাহলে কি হবে, ধানে প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধি করা সম্ভব হবে। সে কাজগুলোর মধ্যে আমাদেরকে কতগুলো আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে হবে। এই প্রযুক্তিগুলোর মধ্যে কিছু কাজ রয়েছে যেগুলো প্রয়োগ করলে আপনার কোনো প্রকার খরচ করতে হবে না, আবার কিছু কাজ রয়েছে যেগুলো প্রয়োগ করলে অল্প খরচ হবে। ধানের পাশকাঠি কি করে আপনারা বৃদ্ধি করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। বুড়ো মৌসুমে অধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল কৃষক ভাইদেরকে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার অজানা থেকে যেতে পারে। দর্শক বন্ধুরা, মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন। এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট, সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন আপডেট, তথ্যভিত্তিক ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। দর্শক বন্ধুরা, আমাদের যে কাজটি প্রথমে করতে হবে তা হলো সুস্থ সবল চারা রোপণ করা। এবং ধানের চারা রোপণের সময় অবশ্যই লাইনে চারা রোপণ করবেন। ধানের চারা রোপণের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্বটা হবে 8 ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্বটা হবে 6 ইঞ্চি। এবং স্কিপ রু পদ্ধতিতে, অর্থাৎ 10 লাইন পর পর একটি গুছি ফাঁকা রেখে ধানের চারা রোপণ করবেন। এতে করে আপনার জমিতে প্রচুর পরিমাণে আলো বাতাস চলাচল করতে পারবে। ফলশ্রুতিতে রোগবালাইয়ের আক্রমণও কম হবে এবং ধানের চারাগুলো সুস্থ থাকার ফলে দ্রুত কুশি বা পাশকাঠি ছাড়বে। দর্শক বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, লাইন ছাড়া চারা রোপণে বিঘা প্রতি 28,000 থেকে 29,000 চারা রোপণ করা যায়। অথচ লাইনে চারা রোপণ করলে 1 বিঘা জমিতে 33,792টি চারা বা গুছি রোপণ করা যায়। এতে লক্ষ্য করা যাচ্ছে যে আপনি সেই 1 বিঘা জমিতেই বাড়তি প্রায় 6,000টি চারা বেশি পরিমাণে রোপণ করতে পারতেছেন। ফলশ্রুতিতে আপনি অধিক পরিমাণে পাশকাঠিও বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে F1 হাইব্রিড বীজ পাওয়া যায়। সেই জাতগুলো যদি আপনারা চাষ করতে পারেন, এবং এই জাতগুলো প্রচুর পরিমাণে টিলারিং হয় এবং প্রচুর পরিমাণে পাশকাঠি পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ধানের জীবনচক্র। সাধারণত যারা ধানের চাষ করে থাকি, এসব জাতের কতগুলো রয়েছে স্বল্পমেয়াদী এবং কতগুলো রয়েছে দীর্ঘমেয়াদী জাত। কিন্তু ধানের চারা রোপণের 12 থেকে 15 দিন পর, অর্থাৎ রোপিত চারা থেকে নতুন শিকড় গজানোর পর স্বল্পমেয়াদী জাতগুলোর কুশি বৃদ্ধির সময় 40 থেকে 42 দিন। আবার দীর্ঘমেয়াদী জাতগুলোর কুশি বৃদ্ধির জন্য 45 থেকে 50 দিন পর্যন্ত সময় ব্যয় হয়। এই সময়ের মধ্যে যে সকল কুশি বৃদ্ধি পাবে সেগুলোই হলো কার্যকরী কুশি, অর্থাৎ এগুলো থেকে আপনারা ধান পাবেন। কিন্তু এই সময়ের পর যে সকল কুশি বৃদ্ধি পাবে সেগুলো থেকে কিন্তু আপনারা ধান পাবেন না। যদিও ধান হয় একেবারে শীষ, খুবই ছোট হবে। এই সময়ের পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়ে খেয়াল রাখুন। দর্শক বন্ধুরা, অধিকাংশ চাষি ভাইয়েরাই কিন্তু ধানের জমিতে অধিক পরিমাণে পানি ভরে রাখতে পছন্দ করেন। কিন্তু আপনারা কি করবেন, বুড়ো ধানের চারা রোপণের 20 থেকে 25 দিন বয়সে জমি বেঁধে কমপক্ষে 72 ঘন্টা শুকাতে দিবেন এবং চুল ফাটার মতো ফেটে গেলে পর্যায়ক্রমে সেচ দেওয়ার চেষ্টা করবেন। এতে ধানের চারা বেশি পরিমাণে কুশি ছাড়বে, সেচের পানির অপচয়ও কম হবে। এভাবে কায়স্থর আসার আগ পর্যন্ত বা চারা রোপণের 45 থেকে 50 দিন পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে জমি শুকানো ও ভিজানোর চেষ্টা করবেন। আর যদি পানি রাখতেই হয়, তাহলে 1 থেকে 1.5 ইঞ্চির মতো পানি রাখার চেষ্টা করবেন এই প্রথম স্টেজে। দর্শক বন্ধুরা, আপনারা কিভাবে ধানের ফলন বেশি পাবেন এবং পাশাপাশি ধানের পাশকাঠির সংখ্যাও বাড়াবেন, সেজন্য জমিতে অবশ্যই বিঘা প্রতি 700 থেকে 800 কেজি বা 1 ট্রলি গোবর সার ব্যবহার করবেন। এতে করে কি হবে, রাসায়নিক সারের পরিমাণগুলো অর্ধেক ব্যবহার করলেই হবে। দেখতেও খুব সুন্দর লাগবে, আপনি বাড়তি ফলনও পাবেন। এগুলো যদি আপনি সংগ্রহ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে পোল্ট্রি লিটার অথবা ভার্মিকম্পোস্ট সারও ব্যবহার করতে পারেন। এছাড়াও 1 বিঘা জমির জন্য আপনারা জমি তৈরি শেষ চাষের আগে অন্যান্য সারের সাথে বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি হারে নেপথাইল এসিটিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, অথবা মূল জমিতে চারা রোপণের পরও ব্যবহার করতে পারেন। এটি আপনারা ন্যাশনাল এগ্রিকেয়ারের রুটন নামে পেয়ে যাবেন। রুটন একটি শিকড় বর্ধনকারী
প্লান্ট গ্রোথ রেগুলেটর বা শিকড় বর্ধক হরমোন। এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে ধান গাছের মূলের দ্রুত গঠন ও বৃদ্ধিতে সাহায্য করবে, গাছের কোষপ্রাচীর সুগঠিত হবে এবং দ্রুত কুশি বা পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে ঝড় বৃষ্টিতে গাছ হেলে পড়বে না। এই নেপথাইল অ্যাসিটিক অ্যাসিড আপনারা যে কোনো ভালো কোম্পানির থেকে সংগ্রহ করে জমিতে প্রয়োগ করতে পারেন। রুটন 1 কেজি প্যাকেটের দাম মাত্র 125 টাকা। দর্শক বন্ধুরা, ধানের জমিতে সঠিক পরিমাণের ফসফেট সার ব্যবহার করতে হবে। এই ফসফেট ধানের গ্রোথ স্টেজে গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করবে, গাছের কাঠামো শক্ত করে গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করতে সাহায্য করবে, পাশাপাশি প্রচুর পরিমাণে পাশকাঠি ছাড়তে সাহায্য করবে। তো এজন্য আপনারা যেগুলো দীর্ঘমেয়াদী জাত সেসব জাতের জন্য বিঘা প্রতি 13 কেজি হারে ডিএপি বা টিএসপি ব্যবহার করবেন এবং স্বল্পমেয়াদী যে সকল জাত রয়েছে সেগুলোতে 12 কেজি হারে ডিএপি বা টিএসপি ব্যবহার করবেন। এই পরিমাণ সার আপনাকে প্রয়োগ করতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। তবে আপনার জমির উর্বরতার মান অনুযায়ী সারের পরিমাণটা আপনার জমির চাহিদা অনুযায়ী কিছু পরিমাণ বাড়িয়েও প্রয়োগ করতে পারেন। দর্শক বন্ধুরা, এগুলো ব্যবহার করার পাশাপাশি আপনারা ওয়াটার সলুবল বা সহজে পানিতে দ্রবণীয় যেমন ন্যাশনাল এগ্রি কেয়ারের আমেরিকান এনপিকেএস প্রয়োগ করতে পারেন ধান জমিতে, এবং এর মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 5 গ্রাম। এগুলো মিশিয়ে ধানের চারা রোপণের 10 থেকে 20 দিন থেকে প্রতি 10 দিন ব্যবধানে স্প্রে করতে পারেন। এগুলো প্রতি একরে 2 কেজি পরিমাণ ব্যবহার করা যায়। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং সালফার সহ অন্যান্য পুষ্টির ঘাটতি পূরণ করে উদ্ভিদের সুষম বৃদ্ধি করতে সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে পাশকাঠি আনতেও সাহায্য করবে। পাশাপাশি ফলন 15 থেকে 20% বৃদ্ধি পাবে। দর্শক বন্ধুরা, ধান জমিতে জিঙ্ক সালফেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই জিঙ্ক সালফেট হিসেবে দস্তা 36%, সালফার 17.5%। এটা আপনারা এসিআই কোম্পানির বাম্পার মনোজিঙ্ক ব্যবহার করতে পারেন। এটি জমি প্রস্তুতির চূড়ান্ত চাষে বিঘা প্রতি 1 কেজি হারে প্রয়োগ করতে পারেন, অথবা মূল জমিতে চারা রোপণের 10 থেকে 12 দিনের মধ্যে বিঘা প্রতি 4 থেকে 5 কেজি ইউরিয়া সারের সাথে 1 কেজি হারে এই জিঙ্ক সালফেট মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন। জিঙ্ক সালফেটের পাশাপাশি আপনারা সালফার 80%, যেটা আপনারা এসিআই কোম্পানির সালফক্স নামে পেয়ে যাবেন, এটাও বিঘা প্রতি 1 কেজি হারে প্রয়োগ করতে পারেন। এই জিঙ্ক সালফেট প্রয়োগের ফলে ধান গাছ সমআকৃতির হবে এবং পাশাপাশি আপনার ধান গাছের পাতাগুলো সবুজ থাকবে, দ্রুত কুশি বা পাশকাঠি বৃদ্ধি পাবে। দর্শক বন্ধুরা, এছাড়াও আপনার জমিতে যদি বোরনের ঘাটতি লক্ষ্য করা যায় তাহলে ধান গাছে কিন্তু সেরকমভাবে পাশকাঠি আসবে না। তো সেজন্য আপনারা 17% বোরন, যেটা আপনারা এসিআই কোম্পানির বাম্পার বোরন নামে পেয়ে যাবেন, এটা বিঘা প্রতি 1 কেজি হারে ব্যবহার করবেন। এটা আপনারা জমি তৈরির সময় ব্যবহার করতে পারেন। আর যদি জমি তৈরির সময় প্রয়োগ করতে না পারেন তাহলে প্রথম চাপান সারের সাথেও ব্যবহার করতে পারেন। এই বোরন প্রয়োগে ধান গাছের কোষপ্রাচীর শক্ত করবে, শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে, ফলে ধান গাছে প্রচুর পরিমাণে পাশকাঠি ছাড়বে। দর্শক বন্ধুরা, যাদের জমিতে অনেকগুলো যত্ন পরিচর্যা করার পরও ধান গাছে সেরকমভাবে বাড়তে চায় না বা সেরকমভাবে পাশকাঠি আসছে না, তারা প্রথম চাপান সার যখন প্রয়োগ করবেন ইউরিয়া সারের সাথে আপনারা একটা পিজিআর ব্যবহার করবেন এবং এটা বিঘা প্রতি 250 ml হারে ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা এসিআই কোম্পানির ফ্লোরা ব্যবহার করতে পারেন। ফ্লোরা ব্যবহারে অধিক শিকড় গজানোর ফলে ধান গাছ মাটি থেকে অধিক পুষ্টি গ্রহণ করবে এবং সম-আকৃতির বড় হবে। এটি প্রয়োগে সর্বোপরি ফলন বৃদ্ধি পায় 20 থেকে 30% পর্যন্ত। এই ফ্লোরা আপনারা ফোলিয়ার স্প্রে করেও প্রয়োগ করতে পারেন ধান জমিতে। এক্ষেত্রে আপনারা প্রতি 10 লিটার পানিতে 5% জমির জন্য 30 মিলি হারে স্প্রে করতে পারেন, অথবা ফসল পর্যায় অনুযায়ী প্রথম প্রয়োগ করতে পারেন। মূল জমিতে চারা রোপণের 20 দিন পর 1 বিঘা জমিতে ইউরিয়া সারের সাথে 250 মিলি ফ্লোরা মিশিয়ে ব্যবহার করতে পারেন এবং দ্বিতীয় প্রয়োগ করতে পারেন প্রথম প্রয়োগের 20 দিন পর এবং তৃতীয় প্রয়োগ করতে পারেন দ্বিতীয় প্রয়োগের 20 দিন পর। এইভাবে নাইট্রোবেনজিন সমৃদ্ধ ফ্লোরা ধান জমিতে 3 বার ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, ধানের কুশি বা পাশকাঠিগুলো যাতে মাজরা পোকা না কাটতে পারে সেজন্য আপনারা জমি তৈরির শেষ চাষের আগে দানাদার জাতীয় কীটনাশক প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনারা ক্লোরেন্টা নিলিপ্রোল গোত্রের কীটনাশক যেমন অটো ক্রপ কেয়ার লিমিটেডের এনফিউজ 4G বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি হারে প্রয়োগ করতে পারেন। এগুলো প্রয়োগে মাজরা পোকার আক্রমণ থেকে আপনার ধান জমিতে দীর্ঘমেয়াদী সুরক্ষা দিবে। শেষ চাষের সময় যদি দানাদার কীটনাশক প্রয়োগ করে না থাকেন তাহলে চারা রোপণের পরও বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি হারে ছিটিয়ে দিতে পারেন, এতেও কাজ হবে। সর্বশেষ বলতে চাই, আগাছা ধানের প্রধান শত্রু। আগাছা ধানের খাদ্যে ভাগ বসায় এবং ধান গাছ সেরকমভাবে বৃদ্ধি পায় না। সেজন্য আপনারা নিড়ানি এবং আগাছানাশক ব্যবহার করে ধানের জমি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সঠিকভাবে আগাছা দমনের ফলে ধান গাছ প্রচুর পরিমাণে পাশকাঠি ছাড়তে পারবে এবং আপনি অধিক ফলন পাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই। আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন
তাহলে এই ভিডিওতে লাইক করুন এবং অন্যান্য কৃষক ভাইদের কাছে শেয়ার করে তথ্যগুলো ছড়িয়ে দিতে সাহায্য করুন। কমেন্টের মাধ্যমে আমাদের এই ভিডিওর আলোচনা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং বিভিন্ন ফসলের রোগবালাইয়ের প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলের সাথে থাকুন।